বাদী, বিবাদী, আসামি, সাক্ষী, আইনজীবী, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারক, এসব কথা শোনার সাথে সাথেই হয়তো দৃশ্যটি এতক্ষণে আপনার চোখের সামনে জ্বলজ্বল করছে। হ্যাঁ, আদালতের কথাই বলছি। এখন বলুন, কেউ কি শখ করে আদালতের চৌহদ্দি মারাতে চায়? তবুও অনেকেই যেতে হয় বিচার পাওয়ার আশায়, নতুবা নিরুপায় হয়ে। কিন্তু বিষয়টি শুধুমাত্র আইনের প্রয়োগ নয়, সিনেমার মতো আইনজীবীদের তুমুল তর্ক বিতর্ক বা বিচারকের রাজভারী কণ্ঠে রায় ঘোষণাও নয়। যেসব অলিগলি পেরিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় তাতে অন্ধকার অনেক, তাতে অপরাধ অনেক। চোর পালানোর পর পুলিশ এলো নাকি পুলিশ আসার পর চোর পালালো, সেটা খুঁজে বের করার জন্য এবার মাঠে নামেনি তালাশ টিম। আমরা জানি, কোনো অপরাধ সংগঠিত হওয়া মানে সেখানে নিশ্চিতভাবেই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট হওয়া। তারা অপরাধীকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে বিচারের কাঠগড়া পর্যন্ত পৌঁছে দেয়। এই তত্ত্বাবধানে নেওয়াকে বলা হয় পুলিশ হেফাজত। আর এই হেফাজত বলতে কতটুকু নিরাপদ বোঝায় সেটা খুঁজে বের করতে চাই আমরা। আসামি গ্রেপ্তারের পর থেকে তার সম্পূর্ণ দায়িত্ব থাকে পুলিশের উপর, অর্থাৎ পুলিশ হেফাজতে থাকে আসামি। কিন্তু পুলিশের হেফাজতেও আসামি নির্যাতনের খবর শোনা যায় অহরহই। খুব সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের ক্ষেত্রে কি ঘটেছে তা কম বেশি সবারই জানা। পুলিশ হেফাজতে হাজতের মৃত্যুর সংখ্যাও কম নয়। মানবাধিকার সংস্থা অধিকারের এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত ৩ বছরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা গেছে ২১৫ জন। আর আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত ১ বছরেই মারা গেছে ৪৭ জন। অন্যদিকে আদালত পাড়া থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনাও কম নয়। ৪ জন পুলিশের ৬ জন আসামি বহন করার কথা, কিন্তু আমি এই স্ট্রেন্থ এখানে দিতে পারি না বা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আসামির সংখ্যা বেড়ে গেছে আর আমার পুলিশের বরাদ্দ বা জনবল ওইভাবে বাড়ে নাই। দেখা যাচ্ছে একজন পুলিশকে ১০ জন আসামিও সংশ্লিষ্ট কোর্টে নিয়ে যাইতে হয়, এবং ওই ক্ষেত্রে আমি বলবো যে তার অনেক সময় তার নেগলিজেন্সের কারণেও বের হয়ে যাচ্ছে। পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কোটি মানুষের শহর রাজধানী ঢাকাতে থানার সংখ্যা বেড়েই চলেছে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের এই প্রক্রিয়া আধুনিক করতে সেসব থানার অনেকগুলোকেই আবার মডেল থানাতেও উন্নীত করা হয়েছে। কিন্তু একটু আগেই পুলিশি হেফাজতের যে তথ্য আমরা দেখেছি তাতে এখন এটা দেখা দরকার যে কেমন অবকাঠামো সুবিধা নিয়ে সেবা এবং মানুষের জানমালের হেফাজত বা নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করছে পুলিশ। এ প্রক্রিয়া আমাদের ধীরে ধীরে ঘটনার আরও গভীরে নিয়ে যাবে। এই রাজধানীতে এখন থানার সংখ্যা বেড়ে ৪১-এ দাঁড়িয়েছে। সেগুলোর মধ্যে অনেকগুলোকেই আবার মডেল থানা বানানো হয়েছে। এটি যাত্রাবাড়ি মডেল থানা। এই থানায় পুরুষদের জন্য হাজতখানা আছে, কিন্তু মহিলাদের জন্য নেই। তাহলে কি মহিলারা অপরাধ করে না? সেক্ষেত্রে কি হয়? এই মহিলাকে দেখুন, ইনি একজন হাজতি, কিন্তু তাকে রাখা হয়েছে খোলা বারান্দায়। কিন্তু দেখে কি মনে হয়? দেখে মনে হোক বা না হোক, এমন মহিলা হাজতিদেরকে এই থানায় রান্নাঘরেও বসে থাকতে হয়। কিন্তু এ ব্যাপারে থানার কেউ কথা বলতে রাজি নয়। শেরে বাংলানগর থানায় অন্য চিত্র। ভাড়া বাড়ি হলেও এ থানায় পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা হাজতখানা রয়েছে। তবে প্রশ্ন অন্যখানে। মহিলা হাজতখানা দেখে মনে হতে পারে যে এটা কোনো স্টোর রুম। মহিলা আসামি পাওয়া গেলে মহিলা হাজতখানা রাখা হয়। পল্লবী থানা, যাত্রাবাড়ি থানার মতো এই থানাতেও নেই মহিলা হাজতখানা। মহিলা হাজতিদের রাখা হয় ডিউটি অফিসারের পেছনের কক্ষে। তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মহিলা হাজতিদের তিনি তার থানায় রাখেন না। মহিলাদের আসামি ভিকটিম আসলে তাদেরকে ভিকটিম সাপোর্ট সেন্টার অথবা মিরপুর থানাতে নিয়ে আমরা রাখি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথার সূত্র ধরে তালাশ টিম গেল মিরপুর মডেল থানায়। সেখানে দেখা গেল মহিলা হাজতখানা নামে যে কক্ষটি রয়েছে তা সরু একটি গলির মতো। এখানে মিরপুর থানার পাশাপাশি নাকি 4টি থানার মহিলা আসামিকে রাখা হয় একসাথে। পল্লবী, তারপরে শাহ আলী, দারুসালাম, এখানে যদি কোনো মহিলা আসামি থাকে ওরা আমাদের এখানে রেখে যায়, যেহেতু আমাদের এখানে মহিলা হাজতখানা আছে। এসব দৃশ্য দেখার পর মডেল থানার মডেল শব্দটি নিয়েই আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমরা বলছি এমন অবস্থায় থানাগুলোতে সেবার সাথে সাথে অনিয়মের বীজও বৃক্ষ হয়ে ওঠে কিনা সেটা ভেবে দেখা দরকার। আপনাদের হাইকোর্ট দেখানো আমাদের উদ্দেশ্য নয়, কারণ আগেই তো বলেছি শখ করে কেউ আদালত পাড়ায় যেতে চায় না, কিন্তু এবার থানা থেকে আদালত পাড়ায় যেতেই হচ্ছে আমাদের, কারণ হাজতখানা শুধু থানাতে নয় আদালতেও আছে। আর এবার আদালতের হাজতখানার যেসব দৃশ্য আপনারা দেখবেন তাতে হয়তো ভবিষ্যতে আদালত শব্দটি শুনলেই ভয় পেয়ে যাবেন অনেকেই। ঢাকা জেলা জজ আদালতের হাজতখানা, অনেকে বলেন গারদখানা। এই হাজতখানার একটি রুম 50 জনের জন্য করা হলেও এর মধ্যে রাখা হয় 100-এরও বেশি হাজতিকে। হাজতখানার এই দৃশ্য দেখে মনে হতে পারে এখানে কোনো অনিয়মের বালাই নেই। হাজতিদের সাথে দেখা করা তো দূরে থাক, আশপাশেও কেউ এখানে দাঁড়াতে পারছে না। কিন্তু এই দৃশ্য কি সব সময়ের? না, এই দৃশ্য তৈরি হয় তালাশ টিমের ক্যামেরা দেখার পর। দেখুন তালাশ টিমের ক্যামেরা ঢোকার সময়ের দৃশ্য। ক্যামেরা দেখার পর সব পুলিশ তৎপর হয়ে ওঠে, হাজতিদের খোলা বারান্দা থেকে নিয়ে যায় ঘরের ভিতরে। দৃশ্যপটে ছুটে আসেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হারুন। আত্মীয় স্বজন জাস্ট অ্যাডভোকেট আইসা তারা মামলা সংক্রান্ত। আপনাদের এখানে 2000 টাকা দিল, মোবাইল ফোন দিয়ে দিল, কথা বলতেছে 1 ঘন্টা ধরে কথা বলতেছে। আসেন যে স্যারের সঙ্গেও কথা বলেন। আমরা বাইরে আজকে 2-3 দিন ধরে ঘুরে দেখলাম যে আপনার এই হাজতখানার চারপাশে লোকজন ভিড় থাকে সবসময়, একদম ঘিরে থাকে এবং কি করার কি তাহলে কিছুই কি করার নেই? এটা কি আসলে নিয়ম কিনা? তো এটা হচ্ছে কেন আসলে? আমাদের তো রাখারই জায়গা নেই। রাখার জায়গা নাই এটা এক জিনিস, আর দেখা করানোটা আরেক জিনিস। দেখা তো খাবার নিয়ে আসে, খাবার হয়তো বা দেয়, কিন্তু তাও বাইরের খাবার দেওয়ার নিয়ম নেই। এমন ঘটনার মুখোমুখি হতে হবে সেটা হয়তো ভাবেননি, তাই মেজাজের তাপমাত্রা বাড়তে থাকে তার। মোবাইলকে কে কথা বলছে? কথা বলছে গতকালকে। গতকালকে আমার কাছে রিপোর্ট করতেন, চলেন দেখি। না, আমি 2-3 দিন ধরে আমি দেখছি। 2-3 দিন ধরে আমার কাছে পারমিশন করবেন। এই যে মহিলাগুলা কোথায় রাখবো আমরা? ওয়াচ করার জন্য তো আমি এখানে আপনার জন্য আমি যে এখানে স্বাভাবিকভাবে মহিলাগুলা কোথায় রাখবো? এটা আপনাদের ইয়েতে বলবেন, আমার ডিপার্টমেন্টকে বলা আছে। হ্যাঁ বলবেন, সিপের কাছে বলে আসেন। এবার একদিন পেছনে ফেরা যাক, যেদিন আমাদের তালাশ টিমের ক্যামেরাটি দৃশ্যমান ছিল না। এই দৃশ্যগুলো সেদিনের। পুলিশের সহযোগিতায় অবলীলায় আসামিদের সাথে দেখা করছে আত্মীয় স্বজন, দলের লোক ও আইনজীবীরা। শুধু কি তাই, খাবারও পাঠিয়ে দেওয়া হচ্ছে ভেতরে। অনুসন্ধানে জানা গেছে আসামির সাথে বারান্দায় বসে কথা বলতে চাইলে 300 টাকা, গ্রিল ধরে দাঁড়িয়ে কথা বললে 50 টাকা এবং ভেতরে খাবার পাঠাতে 30 টাকা দিতে হয় পুলিশকে। আমি দেখা করতে চাইছিলাম, গারদে ঢুকতে চাইছিলাম, আমাকে বলছে টাকা লাগবে, 500 টাকা চাইছে। আবার কোর্টে উঠাইছিলাম আমার ভাইয়ের, আজকে কোর্টে দেখা করতে চাইছি, কথা বলতে দিল না। পুলিশে ডাক দিয়ে বলতেছে যে টাকা হইলে সব কিছুই হইব। 500 টাকা দিছি। 500 টাকা দিয়ে কয়েক মিনিট কথা বলছেন? 4-5 মিনিট খালি ভাত খাইছে, 2-4-5 নালা ভাত খাইছে, খেলা দিছি। লাগে 300 টাকা লাগে। আজকে আমি দেখা করি না, এখনো আসেনি আমার ভাই। এরপর পুলিশ তালাশ টিমের সদস্যদের ম্যানেজ করার জন্য উঠে পড়ে লাগে। আমার স্যারের জন্য আমি এটা হেঁটে চলে যেতেছে, এই জন্য হয়তো আমি যেটা বলছি এটা যে আমার দিকে তাকে আছে। এবার দেখুন ঘটনার একদিন পরের দৃশ্য। পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়েছে পুরো হাজতখানা। পর্দা দিয়ে আড়াল তৈরি করে রাখা হয়েছে জন্যই কি ঘটনা ঘটছে না? এমনও তো হতে পারে যে ঘটনা ঘটছে জন্যই পর্দার আড়াল তৈরি করা হয়েছে। আবার অনেক ঘটনা তো পর্দার আড়ালেই ঘটে থাকে।
চলুন এবার আদালত পাড়ার আড়ালের দিকে নজর রাখা যাক, দেখে আসি আড়ালে কেউ কলকাঠি নাড়ছে কিনা। যদি কলকাঠি সত্যিই কেউ নেড়ে থাকে তাহলে সেই চরিত্রগুলো কারা? ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা। 5 তলা এই ভবনের 2 ও 3 তলার সিঁড়ির পাশে ছোট ছোট কক্ষগুলোই এখানকার হাজতখানা। সামনে থেকে দেখে বোঝার উপায় নেই পেছনে কি হচ্ছে। হাজতখানার পেছন দিক দিয়ে কথা বলতে টাকা লাগে না জন্যই সেদিকটার এই অবস্থা, আর সামনে পুলিশই সহযোগিতা করে টাকা ঢাললে। মানবিক কারণে ধরে যে বয়স্ক 80 বছরের বয়স্ক বৃদ্ধ লোক আসলো, মানবিক কারণে তার ছেলের এক নজর দেখলো। এই শুধু দেখা সাক্ষাৎ নয়, আদালতের বারান্দায় আসামিদের এমনভাবে ছেড়ে দেওয়া হয় দেখলে মনে হবে যে তারা সাধারণ মানুষ, কিন্তু না, একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় তারা আসলে হাজতে। আদালতে হাজিরা দিতে এসে পুলিশের প্রহরায় এভাবেই আত্মীয় স্বজনের সাথে কথা বলে। নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিকে একজন সাধারণ মানুষের মতোই ছেড়ে দেওয়া হয়েছে আদালতের বারান্দায়। এরপর সেই আসামি আবার মোবাইলও পেয়ে গেল, কথা বলতে চলে গেল টয়লেটের ভিতর। তালাশ টিম তার পিছু নিলেও প্রথমে খুঁজে পাচ্ছিল না। অবশেষে দেখা গেল সে মহিলা টয়লেটের ভেতরে, হাতে তখনও মোবাইল। আমি তো ছেড়ে দেইনি, তো আমি তো সাথে না, তাহলে ছেলেটা গিয়ে যে কথা বলতেছে মোবাইল ফোনে করতেছে, এটার জন্য আপনারা? না ভাই, আমি মোবাইল তো করাইনি ভাই। মোবাইল কিন্তু কথা বলছে। মোবাইল তাহলে আমার উইদাউট নলেজ, আমি কিন্তু পরে মোবাইল দেইনি। এবার দেখুন ডান্ডাবেরি পরানো এই হাজতিকে পুলিশ নিয়ে যাচ্ছে আদালতের ছাদে, কিন্তু না, আদালতের ছাদে খোঁজ করেও তাকে খুঁজে পাওয়া গেল না। তবে ছাদে 2টি ফেন্সিডিলের বোতল পড়ে থাকতে দেখে বোঝা যায় কি কি হয় এখানে। এবার ওই হাজতিকে খুঁজে বের করতে নজর রাখলাম আমরা। হঠাৎ চোখ পড়ল ঢাকা জেলা জজ আদালতের 5 তলার সিঁড়ির পাশের একটা ছোট্ট কক্ষের দিকে। এর ভেতরেই লুকিয়ে ছিল তারা। এক পর্যায়ে একজন হাজতি বেরিয়ে তালাশ টিমের সাথে কথা বলার আগ্রহ দেখালো। কথা হলো ডান্ডাবেরি পরা হাজতির সাথে। ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতের নতুন ভবনের পাশে এই হাজতখানাটি সবচেয়ে বড়। চারপাশে দেয়াল থাকায় এখানে সাধারণ মানুষের চলাচল নাই বললেই চলে। হাজতখানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দাবি, এখানে হাজতির সাথে দেখা করা অসম্ভব ব্যাপার। কতদিন লোক টোক একবার ঢোকেই না, এটা একবারে মানে দেখেন, যাচাই করে দেখেন। কিন্তু বাইরে দেখা গেল ভিন্ন চিত্র। হাজতিদের সাথে দেখা করার জন্য বাইরের স্বজনদের দীর্ঘ অপেক্ষা। অনেকে হাজতিদের সাথে কথা বলেন প্রিজন ভ্যান আদালতে আসা যাওয়ার সময়, কিন্তু কেউ কেউ নাকি আবার ভেতরে গিয়েও দেখা করে, এমন তথ্য পায় তালাশ টিম। অথচ ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তো বলেছেন এর ভেতরে প্রবেশ করা অসম্ভব। পুলিশ কর্মকর্তার কথাকে চ্যালেঞ্জ করল তালাশ টিম। এবার টানা 3 দিনের জন্য ওই হাজতখানার সামনে অবস্থান নিল তালাশ টিম। 3 দিন পর দেখা মিলল এক দালালের, নাম নাজির আহমেদ। হাজতির সাথে দেখা করানোর চুক্তি হয় তার সাথে। তালাশ টিমকে একটি মোবাইল নম্বরও দেন তিনি, কিন্তু তার মাধ্যমে ভেতরে যাওয়া হয়নি। একদিন পর তালাশ টিমের মুখোমুখি নাজির আহমেদ। আমি এখানে ক্লায়েন্ট আসবে ফোন দিয়েছে, এই জন্য আমি দাঁড়াইছি। ক্লায়েন্ট আসবে? কি ক্লায়েন্ট আসবে? একটা আসামির পক্ষ। কি জন্য? আসামির জন্য আসবে, বলছে যে জামিন করাবে, এই জন্য আর কি অপেক্ষা করতেছি। আচ্ছা, আমি সেই ক্লায়েন্ট আর কি। আমি ফোন দিচ্ছি, আমি আপনার সাথে চুক্তি করছিলাম যে দেখা করবো আসামির সাথে 300 টাকার বিনিময়ে। আপনি কিভাবে দেখা করাই দেন? 300 টাকার বিনিময়? আমি তো আমরা ব্যাপার হয়েছে এখানে পুলিশ দিয়ে আমরা খবর লই যে কি কেস দিছে। যদি পাচানি কেস দিয়ে থাকে তাহলে সামান্য কিছু জরিমানা হবে, কোর্ট করবে, সেই কোর্ট থেকে আমরা বাইর করে দিয়ে দেবো। না, সেটা না, আপনার দেখা করার ব্যাপারটা বলছি। দেখা 300 টাকা বলছেন। না, 300 টাকা আমি সেটা আমি জানি না, ভিতরে 300 টাকা লাগে না কত টাকা লাগে। আপনার মোবাইল নাম্বার কি এটা না? আপনি দেখেন, বলেন আপনার মোবাইল নাম্বার কি লাস্টে 38 না? জি। তাহলে আমি তো ফোন দিচ্ছি আপনাকে। ও, আমি 300 টাকা মানি, এরা পুলিশেরা মানি কি হইলো দেখা।
তাহলে পুরো টাকাই চলে যাচ্ছে পুলিশের পকেটে। এবার হাজতখানার ভেতরে প্রবেশের জন্য চুক্তি হলো এক পুলিশ সদস্যের সাথে। অবশেষে কাজ হলো। আমাদের একজন ঢুকে পড়তে পারলো হাজতখানার ভেতর। হাজতখানার ভেতরেই দেদারসে চলছে মাদক সেবন। পুলিশের এক সদস্য নিজের মোবাইল দিয়ে এক হাজতিকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। এবার কি বলবেন সেই পুলিশ কর্মকর্তা? আমার জানা মতে কোনো লোক ঢোকে নাই। এখন যদি আপনি ঢুকে থাকেন, আমার জানা মতে একটা লোক ঢুকে না। আমি সিএমএম স্যারের একবারে নির্দেশ যে একটা লোক ঢুকলে তাই দেখতাম। হাজতখানা থাকবে শুধু আসামি, আসামির বাইরে অন্য কেউ হাজতখানার ভিতরে যাবে না। যদি যায় এবং এটা আমার ধরা পড়লে বা এটা ট্রেস করতে পারলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, শাস্তিমূলক ব্যবস্থা। এসব কর্মকাণ্ডকে অপরাধ বললে নিশ্চয়ই কেউ আপত্তি করবেন না। তাহলে কি দাঁড়ালো? অপরাধের শাস্তি দেওয়ার জন্য যে আদালত, সেই আদালতেরই অলিগলিতে অপরাধের ছড়াছড়ি। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরের অংশে তালাশ টিমের অনুসন্ধান আপনাদের নিয়ে যাবে আরও গভীরে। টাকা ঢাললে হাজতখানায় সবই সম্ভব, এমন কথা হয়তো এখন আর আপনাদের চেষ্টা করে বা উদাহরণ দিয়ে বোঝানোর দরকার নেই। এত অপরাধী ধরা পড়ে কিন্তু অপরাধ কমে না। এমনও তো অভিযোগ আছে যে বড় বড় অপরাধীরা জেল হাজতে বসেই অপরাধের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রিজন ভ্যানে প্রেম হয়েছে, হাজতখানায় মিলন আর জেলখানায় শিশুর জন্ম হয়েছে, এমন কথা কি শুনেছেন? 2005 সালে এক চোরাচালানের মামলায় আটক হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল গাজীপুরের জেসমিন আক্তার জোসনা। ঠিক সেই সময়টাতেই অস্ত্র মামলায় আটক হয়ে একই কারাগারে ছিল লাবলু নামের আরেক আসামি। মামলার বিচার প্রক্রিয়ার সময় হাজিরা দিতে তারা একই প্রিজন ভ্যানে চড়ে আদালতে যেত। সেই যাতায়াতের পথেই সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। কিন্তু ঘটনা হয়তো এ পর্যন্ত থাকলে কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো তখনই যখন জোসনা সন্তান ধারণ করল। কারণ কারাগারের মহিলা ওয়ার্ডে পুরুষ বা পুরুষ ওয়ার্ডে মহিলা ঢোকার তো কোনো সুযোগ নেই। আর ঘটনাটাও এমন যে কোনোভাবেই হয়তো চেপে রাখা সম্ভব ছিল না। জেসমিন ইম্পর্টেন্ট হলো কেন? আজকে মনে করেন আজকে 50 জন পুরুষ আনলো, 2 জন মহিলা আনলো বা 5 জন মহিলা আনলো, ওখানে একটু কথা হলো। ওরা আবার যখন আস্তে আস্তে একদিন দেখা হলো, 2 দিন দেখা হলো, কারণ দুজনেই হাজতি। তখন হয়তো একটু তোমার ডেট কবে, নেক্সট ডেট এত তারিখ, তুমিও একসাথে আসবো যাবো, এইভাবে আর কি তাদের আসা যাওয়ার পথে। এবার কোতোয়ালি থানায় একটা ধর্ষণ মামলা হলো। তদন্তে বেরিয়ে এলো যে আদালতের হাজতখানাতে মিলিত হওয়ার সুযোগ পেয়েছিল তারা। আর যে তথ্য অবাক করা তা হলো এই সুযোগটা পুলিশই তাদেরকে করে দিয়েছিল বা পুলিশই ছিল পাহারায়। তাই এবার লাবলুর সাথে আসামির তালিকায় উঠে এলো 3 জন পুলিশ সদস্যের নামও। সেই লাবলু এখনো কারাগারে, সেই শিশুটির বয়স এখন 3। একবার মামলায় জড়ালেন কিংবা বিচারের জন্য আদালতে যেতে হলো তো আপনি শেষ। যদি আপনার টাকার গাছ না থাকে কিংবা আগে থেকেই অঢেল টাকার মালিক না হয়ে থাকেন, তাহলে সহায় সম্বল বিক্রি করেও কুল কেনারা খুঁজে পাবেন না। কিন্তু আপনি যতই নিঃস্ব হন, কারো না কারো পকেট ফুলছে, সেটার বিচার পাবেন কোথায়? থানাওয়ারি জিআর শাখা থেকে মামলাগুলো বিচারের জন্য নথিভুক্ত হয়। তাই সকাল থেকেই এখানে ভিড় থাকে আইনজীবী ও তাদের মক্কেলদেরও। মামলার সিরিয়াল আগে আনার জন্য জিআর শাখায় চলে তদবির আর দেন দরবার। এখানে আইনজীবী আর পুলিশ যেন ভাই ভাই। তবে টাকা ছাড়া কিছুই বোঝে না জিআর শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। টাকা দিলে সিরিয়াল কোনো ব্যাপার না, আর টাকা না দিলে সিরিয়াল থাকলেও তা পিছিয়ে যাবে। তাই এখানে টাকা দেয়া নেয়া যেন অনেকটাই ওপেন সিক্রেট। চক্ষু লজ্জা না রেখেই খোলা জায়গাতেও টাকা নিতে দ্বিধা করে না এখানকার পুলিশ। এ চেয়ারে বসে যিনি কাজ করছেন তিনি জিআর শাখার কেউ নন, তিনি একজন মুহুরি। জিআর শাখার কেউ না হলেও তিনিও টাকা কামান এখান থেকে। কিন্তু টাকা লেনদেনের কথা জিজ্ঞেস করলে অন্য কথা বলেন তিনি। না, আপনি সকালে কিন্তু দেখছি যে আপনি একজনের টাকা দিতে যাচ্ছিল, আপনি টাকা নিচ্ছেন না, আরো বেশি টাকা নেওয়ার জন্য। আপনি এখানে কাজ করতেছেন না, তাহলে এখানে লোক না হলে কাজ করেন। এমন ঘটনা ঘটলে পুলিশের ব্যাখ্যা কি, আমরা তা জানতে চাই। তার যে কাজ, এই কাজের বাইরে সে যদি অন্য কোনো কিছু করতে যায়,
এবং এই বিষয়টাও যদি ইয়া হয় মানে আমার নজরে আসে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এমন ইস্যুতে এবার মুখোমুখি আইনজীবী ও পেশকাররা। কোর্টে যে স্টাফ থাকে, যে পেশকার থাকে, পিয়ন থাকে, ওদেরকে যদি সন্তুষ্ট না করে তাহলে সঠিক সময় এই সমন্বয় নোটিশ যায় না। গড়ে আইনজীবী সাহেব বা মুহুরিরা বা ক্লায়েন্টরা হাজিরা সাধারণত কত টাকা দেয়? আপনি নিজে স্ট্যাটিস্টিক লাইনে দাঁড়াবেন না। আচ্ছা, আমি দেখছি 100-200 টাকা এবং পরিমাণটা খুব বেশি না, আপনি দেখবেন 50, 20, 100, হার্ডলি 200। একদম খুব জটিল কোনো মামলা হলে বা বড় মামলা বের হলে তো 500 টাকা দেয়। মানে আমি আপনাদের যে টাকাটা নিব সেটা আপনার ইচ্ছের বিরুদ্ধে, আর যেটা উইলিংলি দেওয়া হয় এটা তো ঘুষের আওতায় নিয়ে ফেলা উচিত হবে। তালাশের এই পর্বে এই সামান্য সময়ের মধ্যে পুরো অবস্থার কতটুকুই বা তুলে ধরতে পেরেছি আমরা। তবু এসব ঘটনা দেখার পর আদালত বিড়ম্বনার ভয়ে কেউ যদি অপরাধ প্রবণতা থেকে কিছুটা হলেও সরে আসে তাহলেই হয়তো আমরা সার্থক। আয়োজন শেষ, এবার যাবার পালা। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।